প্রথমে চোখ পড়ল অনিমার গলায়। দবদবে গলার পাশে গুলগুল হয়ে রক্ত জমা হয়ে আছে। অনিমা আমার চোখে চোখ রেখেই লজ্জা পেল। সাথে সাথে আমার রক্ত ছলকে উঠল, বুকের মধ্যে ঝড় শুরু হলো। আমার একান্ত কাছের মানুষটা অন্যকে স্পর্শ করছে, আমাকে এটাও দেখতে হচ্ছে। চোখ সরিয়ে নিলাম। শাড়ির কুচি করতে গিয়ে একরকম অসংখ্য দাগ আমার চোখে পড়ল। সে যে তাকে গভীরভাবে শুয়েছে তা বুঝতে পারলাম। দু চোখ ফেটে রক্ত বের হবে যেন, তবুও চুপচাপ শাড়ি পরালাম। আমি ভালোবাসার মানুষটাকে চোখের সামনে অন্যের হাতে দেখলাম, কবুল বলতে শুনলাম, ভালোবাসার স্পর্শ দিতে দেখলাম, আবার স্পর্শের চিহ্নগুলোও দেখলাম। তার বউ দেখলাম, বইয়ের ভেজা চোল দেখলাম। আমার তো হৃদয় পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমার সমস্ত শরীর আগুনের মতো পড়ছে। আমি শ্বাস নিতে পারছিলাম না। অনেকক্ষণ পর পুরো অসুস্থ হয়ে গেলাম। অনিমা আমাকে স্যালাইন খাওয়ালো। নিজের শরীরের ভার আমি টানতে না পেরে ফুলের সাজানো বিছানার উপর শুয়ে পড়লাম। চোখের পানিতে ভিজলো আমার ভালোবাসার মানুষের বালিশ। সে কি কখনোই জানবে? জানলেও কি বুঝবে আমার কতটা যন্ত্রণা হয়েছে? জেনে বুঝে কেন এমন করলো সে? কত স্বপ্ন তো রাফি আমাকে দেখিয়েছিল। তাহলে সে এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলো? বিয়ে করতে পারবে না, অন্য পাত্রে বিয়ে করতো, আমাকে জানাতো, কিন্তু লুকিয়ে চুরিয়ে কেন বিয়ে করলো? চাইলে সামনাসামনি হতে পারে, কিন্তু বান্ধবীর সুখের ঘর আমি ভাঙতে চাই না। তাই চুপ করে রইলাম। এর মধ্যে রাফি একবার অনিমার কাছ থেকে ঘুরে গেল। আমি অসুস্থ আর ঘুমিয়েছি ভেবে আর সাক্ষাৎ হলো না। বাড়ি ভর্তি মানুষের ভিড়ে রাফির আর সময় হলো না ওপরের ঘরের আসার, মুখোমুখি হতেও হলো না। অসুস্থ এই আমাকে নিয়ে বাবা দ্রুত ঢাকায় ব্যাক করলেন। আমি সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। 2 দিন হসপিটালে ভর্তি রইলাম। যেদিন ফিরলাম সেই দিন রাতে ফোনের স্ক্রিনে ভেসে উঠলো কফিলিং রাফি। ফোন ধরলাম না। কয়েকবার ফোন বাজলো। রাত 10টায় মেসেজ এলো। মেসেজ ওপেন করে আমি ঘেমে উঠলাম। মেসেজ ওপেন করলাম, সেখানে লেখা ছিল, প্লিজ বেলকনিতে আসো, আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। আমি বেলকনিতে উকি দিলাম। ও সত্যি এসেছে।